হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো শুক্রবারে তো সবার বাসায় ভালো-মন্দ রান্না করে, যাই করে একটু ভালোই করে। তো আমরা বাসায়ও শুক্রবারে ভালো-মন্দ রান্না করতে হয় বাচ্চাদের জন্য। তো আজকে মুরগির রোস্ট রান্না করব। আর এখন ওই যে নিচে ভাড়াটিয়ারা বলতেছে কি যে, "আপু ওই যে দুধওয়ালা আসছে, দুধ রাখবেন?" গাভীর দুধ। আমাদের গ্রামে তো গাভীর দুধ পাওয়া যায়। তো গাভীর দুধ রাখার জন্য টাকা খুঁজতেছিলাম, ভাগতি টাকা পাইতেছিলাম না। তো পরে দিয়ে অনেক খোঁজাখুঁজির পরে পাইলাম আর কি। তা আমার মেয়েটাও তো আমার সাথে আগের থেকে ওই অনেক ভিডিও করার পাগল, অনেক ছবি তোলার পাগল, দুষ্টামি করে অনেক। তো ওইও সাথে সাথে করতেছে। আমি যে কাজে বিজি আছি আর ওই যে আমার সাথে দুষ্টামি করতেছে। তো আচ্ছা যাই হোক, তো দুধ রাখলাম। আর হচ্ছে মুরগির রোস্ট করব ব্রয়লার মুরগি দিয়ে। এটা হচ্ছে রোস্টটা সাদা আর কি, সাদা করে। তো আজকে কালারটা এমন হয়েছে কেন? কারণ আগে একটু বাদাম বাটা ছিল বাসায়, আজকে একটু মানে আগের বাদাম বাটাটা দিয়ে আর কি আজকে রান্না করলাম। তো আগের বাদাম বাটাটা দিছি যে ফ্রিজে ছিল, শিলাটা সহকার মানে ব্লেন্ডার করছিলাম। তো সেই জন্য একটু এরকম কালার হয়েছে, না হয় কালারটা অনেক আরও সুন্দর আসে আর কি। তো ওই আগের বাদাম বাটাটা দিয়ে করাতে কালারটা এমন হয়েছে। তো কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে এইভাবে ভাজি করছি। আর হচ্ছে মুরগির রোস্ট, আর এটা হচ্ছে আমের আচার। এইবারের আচার আমার আম্মু দিছে। আমরা গাছে থেকে আম ওই দিন জ্বরে অনেক আম পড়ছিল, আবার ওই যে বাসা থেকে মানুষ আম পায়রা নিয়ে যায় আমাদের বাউন্ডারির উপরে আইসা। তো সেই জন্য মানে যারা নিয়ে যেতে পারে ওই সাইডের আমগুলা পায়রা লাইছে। তো এতগুলো আম দিয়ে কী করবে? তো আমার আম্মু অনেকগুলো আচার দিছে। তো দেওয়ার পরে আমাকেও এনে দিয়ে গেছে আর কি আমার বাচ্চারা খাওয়ার জন্য। তো আমি অতটা টক মানে পছন্দ করি না বলতে, হ্যাঁ করি মোটামুটি, মানে বেশি একটা না। আমার কাছে ঝালটাই পছন্দ। আর এই মরিচটা হচ্ছে, যে মরিচটা দেখাইলাম, এই মরিচটা হচ্ছে আমাদের গাছের মরিচ, বড় বড় আর কি, ক্যাপসিকামের মতো। ক্যাপসিকামে হয়তো বা এটাকে কী মরিচ বলে জানি না। ওই যে কুমিল্লা বিবির বাজার থেকে কিনে আনছিলাম গাছগুলা, ওই গাছগুলার মরিচে। তো আমার মেয়ে বলতেছে, আম্মু আমারও দেখাও। আমার মেয়ের রানটা দিছি মুরগির খাওয়ার জন্য, ওই রান ছাড়া খায় না। তো বলতেছে আমি রান খাচ্ছি, আমারও দেখাও তুমি। তো ওরও দেখাইলাম, আর করে না দেখাইলে তো ওই চিল্লা ফাল্লা শুরু করে দিবে। তো ওই মাশাল্লাহ ভিডিও করার অনেক ধৈর্য আছে, মানে যখনই ভিডিও করতে বসি ওই আমার সাথে সাথে থাকে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, মানে এটাতে আমার একটা সাপোর্ট হয়। না হয়তো একলা একলা ভালো লাগে না। মানুষের তো অনেক মানুষ থাকে ভিডিও করতে পারে, বা কেউ ক্যামেরা ধরে এটা করে সেটা করে। আমার তো ক্যামেরা ধরার লুক নাই, নিজে নিজে ক্যামেরা ধরতে হয়। ভিডিও কেমন না কেমন আসে সেটা জানি না। যদি ক্যামেরা থাকার লুক থাকতো ক্যামেরা ধরার, তখন কিন্তু ভিডিওগুলো ভালো আসতো, বা বুঝাই দিত যে আমি এইভাবে না এইভাবে খাইতাম, এইভাবে হাঁটতাম, এইভাবে এই করতাম সেই করতাম। এরকম লুক লাগে কয়েকজন। এই যে দেখি বিভিন্ন আফুরা ব্লগ করে, ব্লগের মধ্যে দেখি যে কি সুন্দর করে মানে সবাই সবারই শিখাই দেয়, অনেক ভালো লাগে দেখতে। আর আমার একলা একলাই সব করতে হয়। তো এই আর কি। তো দুধ গরম করছিল, করার পরে মানে আমার আম্মু একদম দুধ শুকাই লাইছে। শুকানোর পরে তো আমি বললাম দুধে পানি দাও নাই, কয় না একদম শুকাই লাইছে। আমার মেয়ে বলছে যে মানে সর খাবে। তো সরের জন্য একদম শুকাই ফেলছি। শুকাই ফেলার পরে এটা অনেক মজা হয়েছে। তো আমার মেয়ে ভালো হয়েছে ভালো হয়েছে, সর পড়ছে, এই অবস্থা। তো মনটা খারাপ। কয়েকদিন পরে আব্বু চলে আসবে। একদিক দিয়ে মনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার বাবা আসবে, দেখবো। বাবাকে কখনো এত কাছ থেকে দেখা হয় না, সব সময় দূরে 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 থাকে। আমি বড় হওয়ার পরে, আগে ঢাকা চাকরি করতো, এখন আমেরিকাতে থাকে, কখনো মানে এত একটা কাছাকাছি পাই না বাবারে সুখ দুঃখ বলার জন্য। তো আলহামদুলিল্লাহ এবার আব্বু চলে আসবে। কাগজপত্র যদি ঠিক করতে পারে তখন আবার যাবে, আর যদি কাগজপত্র ঠিক না করতে পারে তখন আর যাইতে পারবে না। আর সত্যি কথা বলতে আমরা ভাইয়েরা আমরা সবাই একটু অকর্মা, তো এত পরিশ্রম করতে পারে না। কিন্তু আব্বু এই বয়সে আমাদের সবাইকে এত কষ্ট করে পালতেছে, আমরা সবাই আব্বুর উপরে বসে বসে খাচ্ছি আর কি, যেটাকে বলা হয়। যেরকম এত আব্বুর এত ৭৫ বছর বয়স, আব্বু ওইখানে থাকতেছে। এখন তো আব্বুর হজ কইরা বাসায় থাকার কথা, রোজা নামাজ করার কথা, কিন্তু এখনও এত কষ্ট করে। তো ওই যে বললাম যে আয়সা পড়লে মন খারাপ কি,
মন খারাপ এটাই যে আব্বু যাই কামাই করছে, জীবনে পরিশ্রম করছে, উপার্জন করছে, কখনো নিজের ব্যক্তিগতভাবে একটা টাকাও রাখে না। আমরা সবাইরে দিয়ে দিছে, আমার মা, ভাই, আমাকে, আমার ছেলেদেরকে সবাইকে দিয়ে দিছে। মানে আব্বুর কাছে ১ টাকা রাখে নাই যে আব্বু এই টাকাটা দিয়ে চলবে, খাবে। তো আব্বুর তো প্রেশার, তারপরে হচ্ছে আব্বুর হচ্ছে ডায়াবেটিস। তো বাংলাদেশের চিকিৎসা তো বেশি একটা ভালো না, কারণ আমেরিকার চিকিৎসার সাথে তো আর বাংলাদেশের চিকিৎসার তুলনা নাই। তো সেই জন্য ওই দেশে থাকলে কি চিকিৎসাটা ভালো হয়, সেফটি থাকে, ওই দেশের খাবার দাবার চলাফেরা সব কিছুই ভালো। তো এই জন্য মানে একটু টেনশন হয় আর কি, যে আব্বুরে কেনাকে দেখে কিভাবে চলবে, কিভাবে কি করবে। আর জমানো টাকা পয়সাও নাই, আবার আমারও নাই। আমি এটা আব্বু যাই দিত এগুলা দিয়া ফার্নিচার কিনে ফেলতাম ঘরের, তারপরে হচ্ছে রুমের জন্য অনেক ফার্নিচার কিনতাম, বাসা করে লাইতাম, রুম টুম করতাম, এই আর কি। তো আমি বেশিরভাগ ওই যে বিল্ডিংয়ের পাগল, বাড়ি কীভাবে সুন্দর হবে ওইটার দিকে বেশিরভাগ যোগতাম আর কি। আব্বু টাকা টোকা দিলে জমাইয়া এগুলা করে ফেলতাম, কখনো মানে রাখতাম না। একটা আছে না যে মানুষে ব্যাংকে রাখে, জমায়, ওরকম আমার জমানো টাকা পয়সা নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে তেমন ভালোই রাখছে। সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ ভালোই আছি। মানে এই যে এত বছর ধরে আমার হাজব্যান্ড, আমরা সবাই বেকার, কেউর কামাই রোজগার কিছু নাই, আজকে 10 বছর ধরে, তাও আলহামদুলিল্লাহ খাইয়া দেয়, আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু তারপরও আব্বুর জন্য একটা কষ্ট হয়, কারণ এই দেশের চিকিৎসা তো বেশি একটা ভালো না, বাহিরের চিকিৎসা তো উন্নত চিকিৎসা, ওইখানে থাকলে চিকিৎসাটা ভালো হয়। তো আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বললে কেন জানে মনের কষ্টটা দূর হয়, আর কথা বলতে বলতে সময়গুলো কোন দিয়া চলে যায় নিজেও বুঝতে পারি না কখন যে চলে যায়। তো আমার ছেলেটা মেয়েটা অনেক দুষ্টামি করতেছে, ওরা অনেক দুষ্ট পরে।